জীবনে খারাপ অভ্যেস একটাই থাকুক, সময়ে অসময়ে অ্যান্টেনার গল্প শোনা। মদ সিগারেটের মতো বাকি খারাপ অভ্যেসগুলো ছেড়ে দিন প্লিজ। হঠাৎ করেই রিসিভারের সিগন্যালে একটা চরম বিশৃঙ্খলা দেখা দিল। ভবিষ্যতের সেই কলকাতা শহর থেকে ভেসে আসতে লাগলো এক চরম আতঙ্কের সংকেত। আমি একটা যুগান্তকারী আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আমি স্পেস টাইম কন্টিনিউয়ামে একটা ফাটল তৈরি করতে পেরেছি। আমি স্টপ দিস ননসেন্স। পুরো সেন্টারের পাওয়ার ট্রিপ করতে বসেছে। তোমার আজগুবি থিওরির জন্য আমি কোটি কোটি টাকার ইকুইপমেন্ট নষ্ট হতে দিতে পারি না। আপনার অস্তিত্বটা আমি খুব খুব জোরালো ভাবে অনুভব করতে পারছি। ঠিক যেন একটা অদৃশ্য লাল সুতো। প্যার দোস্তি হ্যাঁ, নাকি ভালোবাসা কেবলই যাতনাময়? প্রেমটা এক্স্যাক্টলি কি বলুন তো? এর সদুত্তর কোনো মহামানবী দিতে পারেন, বরং মহামানবেরাও বারবার প্রেমে পড়েছেন, যেমন পড়েছেন আপনি, আমি, আমরা সবাই। কখনো একতরফা প্যার বা কখনো বায়না খোকা, কখনো বেলাবুশের গান বা কখনো আনওয়ান্টেড ধোঁকা। প্রেমের এই বিভিন্ন পর্যায়ে নিয়েই অ্যান্টেনা স্টুডিওজ নিয়ে এসেছে প্রেম পর্যায়। প্রেম পর্যায়ে আজকের গল্প আলোক বর্ষ দূরে, একটি অ্যান্টেনা স্টুডিওজ প্রোডাকশন। শুরু হোক তাহলে। আজ 23শে ফেব্রুয়ারি, রাত ঠিক 2:32। গোটা কলকাতা শহর যখন ঘুমে আচ্ছন্ন, আমার তখন চোখের পাতা এক করবার জো নেই। গত 3 দিন ধরে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ডেটাগুলো অ্যানালাইজ করছি। আমার তৈরি নতুন কোয়ান্টাম রিসিভারটা খুব চমৎকার কাজ করছে, সন্দেহ নেই। কোয়ান্টাম রিসিভার জিনিসটা কি সেটা একটু আপনাদের জানা দরকার। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে মনে আছে? যে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি একটা বল উপরে ছুঁড়লে সেটা নিচে আসবেই, কিন্তু কতক্ষণে, কত গতিতে, সেগুলো ডিপেন্ড করবে তার বাতাসের সাথে সংঘর্ষ কতটা হচ্ছে, কোন দিকে বাতাস বইছে, ইনফ্যাক্ট আপনার বয়স কত। আপনার বয়স যদি হয় 6 তাহলে তার একরকম জোর, যদি হয় 26 তাহলে সেটার একরকম জোর, যদি হয় 86 সেটার আর একরকম জোর। এবার ভাবুন, আপনি যদি সকালে চায়ের বদলে কফি খেতেন, তাতে যদি আপনার কাজের প্রোডাক্টিভিটি আরও বাড়ত, যদি আপনার বস খুশি হয়ে আপনাকে বাইরের কোনো অ্যাসাইনমেন্টে পাঠাতে চাইতেন। আসল কথা হলো, আমরা প্রতিনিয়ত যে ডিসিশনগুলো নিচ্ছি সেগুলো প্রত্যেকটাই আমাদের জীবনকে একটা দিকে বয়ে নিয়ে চলেছে। কিন্তু যদি আমাদের নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত পাল্টে যেত, তাহলে প্রত্যেকটা পাল্টে যাওয়া ডিসিশনের জন্য যে অন্তহীন ঘটনা ঘটতে পারত, এবং হয়তো সেই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আপনার অজান্তেই। আপনি ডায়েরির এতটা পড়লেন, অন্যদিকে কেউ হয়তো প্রথম লাইনটুকু পড়েই বন্ধ করে দিয়েছে, বেরিয়ে গেছে দূরের কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে। প্রত্যেকটা ঘটনার জন্য যে আলাদা আলাদা জগৎ তৈরি হয়েছে বা হচ্ছে, তারা প্রত্যেকটা আমাদের প্যারালাল ইউনিভার্স, আমাদের সাথেই তাদের সহাবস্থান। এবার এই কোয়ান্টাম রিসিভার যা করে, তাতে প্যারালাল ইউনিভার্সের খোঁজ না পাওয়া গেলেও মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। এই প্যারালাল ইউনিভার্সে আমাদের প্রতিনিধিত্ব করছেন যারা, তাদের মলিকিউলার স্ট্রাকচার এক রেখে ভরকে কয়েকশো গুণ কমিয়ে তাদের সাথে আমাদের সাক্ষাৎ হতে পারে, আর সেই সাক্ষাৎ করাতে পারে কোয়ান্টাম রিসিভার, আমার তৈরি কোয়ান্টাম রিসিভার। কিন্তু ভরকে কমানো যায় নাকি? যায়। পদার্থবিদ্যার ভাষায় 3 রকমের ভর রয়েছে। এখানে একটাকে ভেরিয়েবল রেখে বাকি দুটোকে কনস্ট্যান্ট রেখে এগোতে হয়। তাতেই ভিন গ্রহ, ভিন্ন ইউনিভার্স থেকে কোনো মানুষের সাথে দেখাও হয়ে যেতে পারে। এই জিনিস যদি ঠিকঠাক কাজ করতে শুরু করে, তাহলে আমার বিগত 13 বছরের পরিশ্রম সফল হবে। বিজ্ঞানকে কিছু একটা দিয়ে যেতে পেরে ধন্য হব। কিন্তু
আজ সন্ধ্যা থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। দেখি ফ্রিকোয়েন্সিটা হঠাৎ এমন লাফিয়ে উঠল কেন? 9.8 গিগাহার্টজ। না, সিগন্যালটা তো কোনো পালসার থেকে আসছে না। না 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 না, এ তো কোনো সাধারণ কসমিক নয়েজ নয়। অবিশ্বাস্য, অবিশ্বাস্য! মহাশূন্যের অতল থেকে এমন নিখুঁত প্যাটার্ন। তার মানে কোয়ান্টাম রিসিভার কাজ করছে। ওয়েভলেংথটা বড্ড চেনা লাগছে। খুব যদি ভুল না করি তাহলে এটা আমাদেরই প্রজাতি, মানুষ, হোমো সেপিয়েন্স। একটু আওয়াজটা ফিল্টার করে দেখি তো। মনিটরের স্ক্রিনে ফুটে ওঠা গ্রাফটার দিকে তাকিয়ে আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই কোনো নক্ষত্রের সংকেত নয়। আমি একজন বিজ্ঞানী হয়েও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, অথচ একজন বিজ্ঞানী বলেই নিজের কাজের প্রতি, নিজের বিষয়ের প্রতি শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। হতে পারে, অসম্ভবকে সম্ভব করাই তো বিজ্ঞানের কাজ। গ্রাফের এই আলফা আর বিটা ওয়েভের প্যাটার্ন, এ তো অবিকল মানুষের ব্রেন ওয়েভ। কিন্তু মহাশূন্যের কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে কোনো মানুষের মস্তিষ্কের তরঙ্গ আমার রিসিভারে ধরা পড়বে কি করে? এটা কি কোনো নতুন রহস্যের ইঙ্গিত, নাকি আমারই যন্ত্রের কোনো গোলযোগ? ঘড়িতে এখন ভোর 4টে। চোখের পাতা ভারী হয়ে আসছে, কিন্তু এই অদ্ভুত সিগন্যালটা আমাকে কিছুতেই ল্যাব ছেড়ে উঠতে দিচ্ছে না। আমি ডিকোডারের অ্যাম্প্লিটিউডটা বাড়িয়ে দিয়েছি। সিগন্যালটার ভেতরে একটা অদ্ভুত প্যাটার্ন লুকিয়ে আছে, ঠিক যেন কেউ কথা বলার চেষ্টা করছে। কিন্তু কে? মহাশূন্যের ওই অসীম শূন্যতা থেকে কে কথা বলার চেষ্টা করবে? আমি ভয়েস রিকগনিশন অ্যালগরিদমটা রান করালাম। Hello, is anybody there? Hello? মানব কণ্ঠ, ইয়েস, মানুষের গলার আওয়াজ। কোয়ান্টাম রিসিভার তার কাজে সফল। যেটা আমি শুনতে পাচ্ছি সেটার অনুভূতি কোনো জার্নালে পাবলিশ করা যায় না। এটা সাধনা। মানব কণ্ঠ, মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। তবে হ্যাঁ, একটা সুবিধা এই যে ইংলিশে বলছে। বাংলা, ইংলিশ, জাপানিজ আর জার্মান ছাড়া তো আর কিছু জানিও না আমি। তবে হ্যাঁ, ট্রান্সলেটর ইউজ করাই যায়। যাকে। হ্যালো, হু ইজ দিস? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, I am connecting you from Helios G2V, Solar 322.3 degree north latitude, 88.3 degree east longitude, Kolkata, India. Hello? 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 Hello, this is Dr. Arnab Chatterjee speaking. Lead researcher, Quantum Bridge Initiative, Indian Institute of Fundamental Physics. Hello? This is Arnab Chatterjee speaking. আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? Can you hear me? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনার গলাটা খুব অস্পষ্ট আসছে। হ্যালো, কে আপনি? হ্যালো? আমি ডক্টর অর্ণব চ্যাটার্জি, কলকাতা থেকে বলছি, একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। আমার কোয়ান্টাম রিসিভারে আপনার সিগন্যাল ধরা পড়েছে। আপনি কোথা থেকে বলছেন? আপনার লোকেশনটা কি? কলকাতা? কিন্তু আচ্ছা, আমার চারপাশটা তো পুরো অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। শুধু একটা জিনিস বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আপনার স্পেসক্রাফটে কি কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে? স্পেসক্রাফট? না অর্ণব, আমি তো কোথাও যাইনি। কিন্তু আমার মনে হচ্ছে আপনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছেন। মানে আমি আপনাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আপনার অস্তিত্বটা আমি খুব খুব জোরালো ভাবে অনুভব করতে পারছি। ঠিক যেন একটা অদৃশ্য লাল সুতো।
আমাকে আপনার দিকে তীব্রভাবে টেনে আনছে। অদৃশ্য লাল সুতো, এ আবার কেমন কথা? বিজ্ঞানের ছাত্র হয়ে টেলিপ্যাথি বিশ্বাস করা আমার সাজে না, কিন্তু মেয়েটির, যার নাম সে জানালো ঈশা, তার গলার স্বরে এমন একটা প্রত্যয় ছিল যা আমার বৈজ্ঞানিক যুক্তিগুলোকে এক নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছিল। এই সংযোগটা শুধু বেতার তরঙ্গের নয়, এ যেন তার চেয়েও গভীর, আরো অনেক বেশি রহস্যময় কিছু। তেইশে ফেব্রুয়ারি সকাল 6টা, ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমার মস্তিষ্কের কোষে কোষে এক অবর্ণনীয় ঘোর। ঈশার সাথে এই যোগাযোগটা কোনো হ্যালুসিনেশন নয়। রিসিভারের মেমোরি ব্যাংকে ওর গলার ফ্রিকোয়েন্সি রেকর্ড হয়ে আছে, কিন্তু ওর দিককার অডিও ফিডব্যাকটা আমাকে চরম বিভ্রান্তিতে ফেলেছে। এরকম যান্ত্রিক কোলাহল কলকাতার বুকে বসে শোনা অসম্ভব। ঈশা, ঈশা, আপনি কি শুনতে পাচ্ছেন? ঈশা, আপনার ব্যাকগ্রাউন্ডে ওগুলো কিসের শব্দ? মনে হচ্ছে অনেকগুলো হোভারক্রাফট বা ওই জাতীয় কিছু আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আপনি ঠিক কোথায় আছেন? হোভারক্রাফট নয় অর্ণব, ওগুলো এরোপড, নিউ কলকাতার রেগুলার ট্রাফিক। আসলে আজ মেঘাচ্ছন্ন, তাই ম্যাগনেটিক ট্র্যাকগুলোতে একটু বেশি আওয়াজ ধরছে। কিন্তু এক মিনিট, আপনার ওখানে কি এখন বৃষ্টি হচ্ছে? আমি যেন বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি, আর সঙ্গে মাটির সোঁদা গন্ধ। স্ট্রেঞ্জ, আমি ল্যাবের ভেতর বসেও সেই সোঁদা গন্ধটা পাচ্ছি, জানেন? এক মিনিট। নিউ কলকাতা অ্যারোপড, আপনি কি বলছেন ঈশা? কলকাতায় গত 3 দিন ধরে টানা নিম্নচাপ চলছে ঠিকই, কিন্তু অ্যারোপড বা ম্যাগনেটিক ট্র্যাকের তো কোনো অস্তিত্বই নেই এখানে। আপনি কি কোনো সাইফাই মুভির সেটে বসে আছেন? আচ্ছা, আজ কত তারিখ বলুন তো? আজ 23শে ফেব্রুয়ারি, সালটা 2080। 2080? অসম্ভব, এটা হতে পারে না। আমার এখানে সালটা 2026। আপনি তার মানে ভবিষ্যৎ থেকে কথা বলছেন? স্পেস নয়, আমার কোয়ান্টাম সিগন্যালটা তাহলে স্পেস টাইম কন্টিনিউয়াম বা এই স্থান কালের চাদর ফুঁড়ে টাইম ট্রাভেল করছে। আমি বিজ্ঞানের জটিল তত্ত্ব বুঝি না অর্ণব। আমি শুধু জানি আমার দাদুর রেখে যাওয়া একটা পুরনো ডায়েরিতে এই তারিখটার কথা লেখা ছিল, আর লেখা ছিল একটা অদ্ভুত সিগন্যালের কথা। আমি শুধু সেই ফ্রিকোয়েন্সিটা চালু করেছিলাম। জাপানিজ রূপকথায় বলে না, উন্মেই নো আকাই ইতো, ভাগ্যের লাল সুতো। আমার মনে হচ্ছে সময়ের এই 54 বছরের ব্যবধানটা যেন একটা লাল সুতো হয়ে আমাদের দুজনকে এক অদৃশ্য বিন্দুতে বেঁধে ফেলছে। আমি নির্বাক হয়ে বসে রইলাম। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, ওয়ার্ম হোল বা রোজেন ব্রিজের তত্ত্ব সব যেন আমার চোখের সামনে জ্যান্ত হয়ে উঠছে। ঈশা ভবিষ্যৎ থেকে কথা বলছে, আর সেই ভবিষ্যৎ থেকে একটা অদৃশ্য কোয়ান্টাম থ্রেড এসে জুড়েছে আমার বর্তমানের সাথে। কিন্তু কেন? এই সংযোগের পরিণতি বা কি? চব্বিশে ফেব্রুয়ারি, ঘড়ির কাঁটায় সময় ঠিক সকাল 8:30। কিন্তু আমার মনে হচ্ছে সময় যেন থমকে দাঁড়িয়েছে। এই কোয়ান্টাম থ্রেড শুধু যে শব্দ আদান প্রদান করছে তা নয়,
গত 1 ঘন্টা এমন কিছু ঘটলো যা কোনো বিজ্ঞানের বইতে লেখা নেই। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্কের নিউরনগুলো 54 বছর ভবিষ্যতের আরেকটা মস্তিষ্কের সাথে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বা কোয়ান্টাম জটে জড়িয়ে পড়েছে। আমি আমার ল্যাবের চেয়ারে বসে আছি ঠিকই, কিন্তু চোখের সামনে হঠাৎ হঠাৎ এমন কিছু দৃশ্য ঝলসে উঠছে যা এই সময়ের নয়। ঈশা, ঈশা, আপনি কি বিশাল কাঁচ আর স্টিলের কোনো স্ট্রাকচারের নিচে দাঁড়িয়ে আছেন? চারপাশটা কেমন নীলচে আলোয় মোড়া, আর আকাশে ওগুলো কি? মেঘ তো নয়, মনে হচ্ছে যেন কোনো বিশাল আর্টিফিশিয়াল শিল্ড। হ্যাঁ, ওটা কলকাতার ওয়েদার শিল্ড। কিন্তু অর্ণব, আপনি ওটা কি করে দেখছেন? মানে আমি তো শুধুমাত্র আপনার গলা শোনার জন্য রিসিভারটা। ও, কি কি হলো ঈশা? একটা অদ্ভুত ঠান্ডা স্রোত আমার ডান গালে যেন এক ফোঁটা জল এসে পড়লো। ট্রাস্ট মি, আমি আমার বদ্ধ ল্যাবের ভেতরে বসে মাটির সোঁদা গন্ধ পাচ্ছি। একটা ভিজে ঠান্ডা বাতাস যেন আমার গায়ে এসে লাগছে। আচ্ছা অর্ণব, আপনার বাড়িতে জানলা খোলা আছে? হ্যাঁ, আমার ল্যাবের ভেতরের দিকের জানলাটা খোলা। বৃষ্টির ছাঁট আসছে, কিন্তু তুমি 54 বছর দূর থেকে সেটা ফিল করছো কি করে? আমি একজন বিজ্ঞানী। যুক্তি আর প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেওয়া আমার হাতে নেই, কিন্তু আজ আমার সমস্ত বৈজ্ঞানিক যুক্তি হার মেনে যাচ্ছে। এটা এক অভাবনীয় টেলিপ্যাথি। স্পেস টাইম ফোল্ডের মধ্যে আমাদের স্মৃতি, আমাদের অনুভূতিগুলো লিক করে একে অপরের সাথে মিশে যাচ্ছে। মহাবিশ্বের কোনো এক অজানা নিয়মে ভবিষ্যৎ আর বর্তমান কি এভাবেই জুড়ে যায়? পঁচিশে ফেব্রুয়ারি, রাত 1:20। গত 24 ঘন্টায় যা যা ঘটেছে তা আমার বৈজ্ঞানিক সত্তাকে নাড়িয়ে দিয়েছে। ঈশার সাথে এই টেলিপ্যাথিক যোগাযোগ, এই স্মৃতির আদান প্রদান, সবটাই যেন এক ঘোরের মতো। কিন্তু এই ঘোর বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই রিসিভারের সিগন্যালে একটা চরম বিশৃঙ্খলা দেখা দিল। ভবিষ্যতের সেই কলকাতা শহর থেকে ভেসে আসতে লাগলো এক চরম আতঙ্কের সংকেত। ঈশা, 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 কি হচ্ছে ওখানে? সিগন্যালটা হঠাৎ এমন ফ্লাকচুয়েট করছে কেন? ঈশা, এই সাইরেনের শব্দ কিসের? ঈশা, অর্ণব, আপনি শুনতে পাচ্ছেন? স্পেস ওয়েদার মনিটরিং স্টেশন থেকে গ্লোবাল রেড অ্যালার্ট জারি করেছে। আমাদের সময় ফুরিয়ে আসছে অর্ণব। সময় ফুরিয়ে আসছে মানে? কিসের রেড অ্যালার্ট? কিসের? স্পষ্ট করে বলুন ঈশা। একটা সোলার ফ্লেয়ার, না তার থেকে ভয়ানক কিছু। একটা এক্স ক্লাস করোনাল মাস ইজেকশন দিয়ে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর ওপরের ম্যাগনেটিক ফিল্ড ইতিমধ্যে কোলাপস করতে শুরু করেছে অর্ণব। আমাদের শহরের ওয়েদার শিল্ড এই মাত্রার রেডিয়েশন কিছুতেই ঠেকাতে পারবে না। ওরা বলেছে আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সব শেষ। সব ছাই হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ও মাই গড, সব শেষ হয়ে যাবে অর্ণব। অসম্ভব। কিন্তু আমি কি করতে পারি ঈশা? আমি তো 54টা বছর অতীতে বসে আছি। আমার তো কিছুই করার ক্ষমতা নেই। ট্রাস্ট মি,
আপনি আমার একমাত্র ভরসা। আমি আপনাকে বলছি, আমার দাদুর ডায়েরিতে লেখা ছিল এই কোয়ান্টাম শুধু যোগাযোগ স্থাপন করে না, এটা স্পেস টাইমের একটা ওয়ার্মহোল তৈরি করতে পারে। আপনি যদি আপনার কোয়ান্টাম রিসিভারের পাওয়ার ম্যাক্সিমামে নিয়ে গিয়ে এই ফ্রিকোয়েন্সিটাকে ঠিক রিভার্স করতে পারেন, তবে হয়তো আমাকে এই সময় থেকে আপনার কাছে টেনে নিতে পারেন। প্লিজ প্লিজ অর্ণব, প্লিজ। কথাগুলো শুনে আমার রক্ত হিম হয়ে গেল। স্পেস টাইম ফোল্ড, একজন মানুষকে ভবিষ্যৎ থেকে অতীতে টেনে আনা, না সে না হয় করলাম, কিন্তু প্রকৃতি, তার নিয়ম, মহাবিশ্ব সময়কে বেঁধে রেখেছে যে নিয়মের জালে, তার সাথে ন্যায় করা হচ্ছে। তো আমার ল্যাবের মেইন ফ্রেম বা জেনারেটর কি এই বিপুল পরিমাণ শক্তির চাপ নিতে পারবে? যদি ফ্রিকোয়েন্সি সামান্য এদিক ওদিক হয়, তবে তো ঈশার অস্তিত্ব মহাবিশ্বের অসীম শূন্যতায় চিরতরে হারিয়ে যাবে। কিন্তু ওকে তো আমি এভাবে মরতেও দিতে পারি না। ফেব্রুয়ারি রাত ঠিক 1:30। ঈশাকে ওই আসন্ন ধ্বংসলীলার হাত থেকে বাঁচাতে গেলে আমার কোয়ান্টাম রিসিভারের শক্তি বহু গুণ বাড়াতে হবে। স্পেস টাইম ফোল্ড বা স্থানকালের ওই চাদর বাঁকানো বা মুড়ে ফেলা কোনো মুখের কথা নয়। এর জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন, তা এই পুরো রিসার্চ সেন্টারের মেইন গ্রিডকেও হার মানাবে। আমি কোনো কিছু না ভেবেই সেন্ট্রাল সার্ভার বাইপাস করে পুরো পাওয়ারটা আমার রিসিভারে ডাইভার্ট করে দিলাম, আর বিপত্তিটা তখনই ঘটল। ল্যাবের পাওয়ার কনজাম্পশন লেভেল রেড লাইনে পৌঁছে গেছে। মেইন গ্রিড ওভারলোড দেখাচ্ছে। তুমি ভেতর থেকে দরজা লক করে করছোটা কি? স্যার, আমাকে মাত্র 10টা মিনিট সময় দিন স্যার, প্লিজ। আমি একটা যুগান্তকারী আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আমি স্পেস টাইম কন্টিনিউয়ামে একটা ফাটল তৈরি করতে পেরেছি। স্টপ দিস ননসেন্স। পুরো সেন্টারের পাওয়ার ট্রিপ করতে বসেছে। তোমার আজগুবি থিওরির জন্য আমি কোটি কোটি টাকার ইকুইপমেন্ট নষ্ট হতে দিতে পারি না। ইমিডিয়েটলি সিস্টেম শাটডাউন করো অর্ণব, নইলে আমি সিকিউরিটি থেকে দরজা ভাঙবো আর মেন সুইচ বোর্ড থেকে তোমার ল্যাবে পাওয়ার কাট করে দিতে বাধ্য হবো। ডু ইট নাও। হ্যালো অর্ণব, হ্যালো। সিগন্যালটা হঠাৎ করে খুব উইক হয়ে গেল। হ্যালো, আমার কানে খুব ব্যথা করছে। হ্যালো, ওরা কি আপনার সিস্টেম বন্ধ করে দিচ্ছে? হ্যালো, প্লিজ আমাকে এখানে একা ফেলে যাবেন না, প্লিজ। রেডিয়েশনের লেভেল বাড়ছে। অর্ণব, আমার খুব ভয় করছে। অর্ণব, আমার খুব ভয় করছে। হ্যালো। ঈশার আর্তনাদ শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। ডক্টর সেন যদি সত্যি এখন মেন গ্রিড থেকে পাওয়ার অফ করে দেন, তাহলে কোয়ান্টাম লিঙ্ক চিরতরে ছিন্ন হয়ে যাবে, হারিয়ে যাবে ঈশার অস্তিত্ব ওই 2080 সালের ধ্বংসস্তূপের সাথেই মুছে যাবে মহাকালের বুক থেকে। না, তা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। একজন বিজ্ঞানীর কাছে তার ল্যাবরেটরির চেয়েও অনেক বড় হলো একটা প্রাণ বাঁচানো, বিশেষ করে সেই প্রাণ যার সাথে স্পেস আর টাইমের সীমানা ছাড়িয়ে তার নিজের সাথেই এক অবিচ্ছেদ্য সংযোগ তৈরি হয়েছে। আমাকে যে করেই হোক ওদের আটকাতে হবে। 25 ফেব্রুয়ারি রাত ঠিক 1:35 ওরা দরজা ভাঙতে শুরু করেছে। আমার হাতে আর মেরে কেটে 3 থেকে 4 মিনিট সময়।
ডক্টর সেন চাইছেন মেন সুইচবোর্ড থেকে পাওয়ার কাট করে দিতে, কিন্তু তিনি জানেন না যে আমি অলরেডি সেন্ট্রাল সার্ভারের কন্ট্রোল বাইপাস করে আমার এআই অ্যাসিস্ট্যান্ট ক্যালকুলাইয়ের হাতে তুলে দিয়েছি। এখন এই ল্যাবের পাওয়ার সাপ্লাই বন্ধ করা অতটাও সহজ নয়। কিন্তু আমার আসল ভয় অন্য জায়গায়। স্পেস টাইম ফোল্ড বা স্থানকালের চাদরকে বাঁকানোর জন্য যে ইকুয়েশনটা আমি এখন রান করাতে চলেছি সেটা পুরোপুরি থিওরিটিক্যাল। এর আগে পৃথিবীতে কেউ এই পরীক্ষা করেনি। অঙ্কের সামান্য ভুল হলেও শুধু আমার ল্যাব নয়, পুরো শহরে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। ঈশা, ঈশা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কোয়ান্টাম রিসিভারের পোলারিটি রিভার্স করছি। আপনি আপনি শুধু আপনার দাদুর ডায়েরি আর ওই রিসিভারটা শক্ত করে ধরে থাকুন। অর্ণব, চারপাশে টেম্পারেচার মারাত্মকভাবে বেড়ে গেছে। অর্ণব, আমাদের ওয়েদার শিল্ডে ফাটল ধরেছে। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। অর্ণব, আমাকে বাঁচান। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। বিজ্ঞানের জন্য, ঈশাকে বাঁচানোর জন্য আমাকে করে দেখাতেই হবে। ক্যালকুলাই, run the final equation, initiate space-time convergence, maximum power to the focal point. আমার চোখের সামনেই মনিটরের গ্রাফগুলো যেন পাগলের মতো নাচতে শুরু করলো। আমি দেখলাম আমার চারপাশের চেনা জগৎটা একটু একটু করে দুমড়ে মুচড়ে পাল্টে যাচ্ছে। অভিকর্ষজ বলের সমস্ত নিয়ম কারণ সব ওলটপালট হয়ে যাচ্ছে। টেবিলের ওপর থেকে আমার সাথের কফির মাগটা শূন্যে ভাসতে ভাসতে ছাদের দিকে উঠে গেল। আমি ডেস্কে শক্ত করে হাতলটা চেপে ধরে বসে রইলাম। ঈশার গলার সেই ফ্রিকোয়েন্সি আর আমার বর্তমান সময়ের সেই ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিশতে শুরু করেছে। সেই লাল সুতো। আমি যেন নিজের চোখে সেই অদৃশ্য সুতোটাকে স্পেস আর টাইমের বুক চিরে একটা সুড়ঙ্গ তৈরি করতে দেখছি। ফেব্রুয়ারি, রাত ঠিক 1:38। ল্যাবের দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ডক্টর সেন এবং জনাতিনেক সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকে থমকে দাঁড়ালেন। তাদের চোখে মুখে চরম আতঙ্ক, কারণ ল্যাবের ভেতরের দৃশ্যটা তখন আর পৃথিবীর কোনো চেনা বিজ্ঞানের নিয়মে বাধা নেই। আমার চারপাশের বাতাস যেন জলের মতো কাঁপছে। একটা অন্ধকারা নীলচে আলো কোয়ান্টাম রিসিভারের কোর থেকে ঠিকরে বেরোচ্ছে, আর স্পেস টাইমের চাদরটা ঠিক আমার চোখের সামনে তুমড়ে মুচড়ে যাচ্ছে। এ কি অর্ণব? আর স্টপ দ্য মেশিন! জিনিসপত্র সব শূন্যে ভাসছে কেন? এ কি ধরনের পাগলামি! আরে স্টপ দ্য মেশিন! অর্ণব, অর্ণব, আমার চারপাশটা আগুনে ঢেকে যাচ্ছে। অর্ণব, আমি আমার ল্যাবের ভেতরে একটা ব্রাইট ব্লু লাইট দেখতে পাচ্ছি। আরেকটা লাল সুতো, সেটা ওই আলোর ভেতর থেকে আমার দিকে এগিয়ে আসছে। অর্ণব, ওটাই স্পেস টাইম টানেল। ঈশা, সুতোটা ধরে রাখো, আর কোনো উপায় নেই। লাফ দাও ওই আলোর ভেতর, লাফ দাও। অর্ণব, আমি আসছি, আমি আসছি। অর্ণব, আমি আসছি। স্পিকারটা জ্বলে যাওয়ার পরেও ঈশা যেন ঠিক আমার সামনে থেকে বলে উঠল। স্থান আর কালের পর্দাটা ছিঁড়ে 54 বছরের ব্যবধান যেন এক বিন্দুতে এসে সজোরে ধাক্কা খেল।
আমি দেখলাম রিসিভারের ওপর ওই ভাসমান নীল আলোর গোলকটার ভেতর থেকে একটা আবছা মানুষের অবয়ব যেন ছিটকে আমার পৃথিবীর দিকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পঁচিশে ফেব্রুয়ারি রাত রাত কটা বাজে কোনো আন্দাজ নেই, কারণ আমার হাতঘড়ির কাঁচটা ভেঙে চুরমার। ল্যাবের দেওয়াল ঘড়িটাও বোধহয় বিস্ফোরণের ধাক্কায় চিরতরে থেমে গেছে। স্পেস টাইমের সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর আমার নিজের বেঁচে থাকাটাই একটা মিরাকেল, আশ্চর্যের বিষয়। চারিদিক ধোঁয়ায় ভরে আছে। ডক্টর সেন আর গার্ডদের কোনো সাড়া শব্দ নেই। হয়তো ভয় পালিয়ে গেছে বা ছিটকে পড়ে আছে, কোথাও অজ্ঞান হয়ে আছে, আমি জানি না। আমি ধীরে ধীরে মেঝে থেকে উঠে বসলাম। আমার কোয়ান্টাম রিসিভারটা, আমার আমার এতদিনের সাধনার ফল সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় পড়ে আছে। অন্ধকারেও বুঝতে পারছি যন্ত্রটার কাঠামো গলে বেঁকে গেছে, আর তা থেকে পোড়া কয়েলের তীব্র গন্ধ বেরোচ্ছে। ঈশা, ঈশা, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? ঈশা। আমি অন্ধকারে হাতড়ে আমার হেডফোনটা কুড়িয়ে নিলাম। তারটা ছিঁড়ে গেছে। স্পিকারে কান পাতলাম, না, কোনো স্ট্যাটিক নয়েজ নেই। মহাজাগতিক সেই ব্রেন ওয়েভে কোনো স্পন্দন নেই। 2080 সালের সেই ধ্বংসোন্মুখ পৃথিবীর কোনো আর্তনাদ আর শোনা যাচ্ছে না। স্পেস টাইম কন্টিনিউয়ামের যে সুড়ঙ্গটা আমি তৈরি করেছিলাম এত ধৈর্য ধরে, এত সময় নিয়ে, এত পরিশ্রম করে, সেটা কি তাহলে আমার যন্ত্রের সাথেই ধ্বংস হয়ে গেল? আমি পারলাম না। এত বড় একটা শক্তিকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি ওকে বাঁচাতে পারলাম না, ঈশাকে বাঁচাতে পারলাম না, হারিয়ে ফেললাম। এক চরম শূন্যতা আর অপরাধ বোধ আমাকে গ্রাস করল। ঈশা কি ওই ভবিষ্যৎ পৃথিবীর মহাজাগতিক আগুনেই পুড়ে ছাই হয়ে গেল? আমার মনে হলো বিজ্ঞানের এই বিপুল শক্তির কাছে আমি বড় অসহায়। মহাবিশ্বের নিয়মের সাথে আমার এই ঔদ্ধত্যের কোনো ক্ষমা নেই। জাপানিদের সেই লাল সুতো, উন্মেই নো আকাই ইত, সেটা কি তবে চিরতরে ছিঁড়ে গেল? ল্যাবের কনকনে ঠান্ডা ভিজে মেঝেতে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। সব শেষ, সব শেষ, সব শেষ। হিসাব বোধহয় চিরতরে হারিয়ে গেল, চিরতর। পঁচিশে ফেব্রুয়ারি, শেষ রাত। ল্যাবের ধ্বংসস্তূপের মাঝে বসে যখন আমি আমার চরম ব্যর্থতার গ্লানিতে ডুব দিচ্ছি, ঠিক তখনই শব্দটা আমার কানে এলো। কেউ একজন ধীর পায়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি প্রথমে ভাবলাম ডক্টর সেন হয়তো জ্ঞান ফিরে পেয়ে উঠে দাঁড়িয়েছেন, অথবা সিকিউরিটি গার্ডরা আবার ফিরে এসেছে। কিন্তু অন্ধকারে সেই পায়ের আওয়াজটা বড় অদ্ভুত, বড় অচেনা। কোনো ভারী বুট জুতোর শব্দ নয়, বরং অত্যন্ত ধীর আর শান্ত একটা পদধ্বনি, একটা পায়ের আওয়াজ। কে ওখানে? ডক্টর সেন?
অন্ধকার থেকে কোনো উত্তর এলো না, বরং একটা কাপড়ের আওয়াজ, মনে হলো যেন কেউ শাড়ি পরে এগিয়ে আসছে আমার দিকে। তারপর সেই আবছায়া অবয়ব আরো স্পষ্ট হলো। একটা নরম উষ্ণ হাত এসে স্পর্শ করলো আমার ডান হাতটা। এ কি? কে কে আপনি? এবার আর কোনো হেডফোনের স্পিকারে নয়, কোনো রেডিও ফ্রিকোয়েন্সি স্ট্যাটিক নয়েজে নয়, বরং একদম জীবন্ত স্পষ্ট একটা নারী কণ্ঠ শুনতে পেলাম। বিজ্ঞানের সমীকরণ হয়তো ভুল হতে পারে অর্ণব, কিন্তু ভাগ্যের লাল সুতোটা এত সহজে ছিঁড়ে যাওয়ার নয়। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আধো অন্ধকারে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী। তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি, আর পোশাকে একটা অচেনা সময়ের ছাপ। আমার ল্যাবের যন্ত্রপাতির ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সে যেন এক অলৌকিক প্রহেলিকা। স্পেস টাইমের চাদর ছেড়ে 54 বছরের এক দুর্লঙ্ঘ প্রাচীর টপকে ভবিষ্যৎ থেকে সে এসে পৌঁছেছে আমার এই ভাঙাচোরা বর্তমানের ল্যাবরেটরিতে। স্থান, কাল, মহাকর্ষ সব কিছুর ঊর্ধ্বে যে এক অদ্ভুত অতীন্দ্রিয় টান থাকতে পারে, সেটা আজ আমি আমার নিজের চোখে দেখলাম। বিজ্ঞান আর রূপকথা আজ এই বৃষ্টি ভেজা রাতে একাকার হয়ে গেল। শুনছিলেন প্রেম পর্যায়ের গল্প আলোক বর্ষ দূরে, একটি অ্যান্টেনা স্টুডিওস প্রোডাকশন। কাহিনী, আবহ এবং পরিচালনায় টিম অ্যান্টেনা। অভিনয় দেবজিৎ, মধুবন্তী এবং অভিজিৎ।